আমি মনে করি অতীতকে মনে রাখতে হবে, কারণ অতীতকে কখনো ভোলা যাবে না। অতীত যদি আপনি ভুলে যান তাহলে বর্তমানের জীবনের সুখটা কিন্তু আপনি সম্পূর্ণরূপে উপভোগ করতে পারবেন না। অতীত আপনার যেমনই হোক না কেন, অতীতকে আপনার মনে রাখতে হবে। সেই রকমই একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে, তারপরে কি করব বলুন, সিচুয়েশনটা এরকম ছিল, আমি ক্যাপচার না করে আসলে পারিনি। অতএব আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তাই তো দুজন রেডি হয়ে রিকশায় চড়ে উঠে গেছি আমাদের সেই অতীতের কথা মনে করবার জন্য। নতুন নতুন যখন বিয়ে হয়েছে তখনকার মন মানসিকতায় অন্যরকম ছিল। তখন যদিও স্বাদ ছিল কিন্তু সাধ্য ছিল না, অনেক কিছু চাইলেই করতে পারিনি। তাই হঠাৎ করেই সেই জীবনে যেন ফিরে গেলাম। সময়টা তো যেটা চলে গেছে সেটা তো আর কখনো আসবে না, কিন্তু চেষ্টা করলাম পুরনো সেই স্মৃতিটাকে একটু নতুন করে জাগানো। কেন জানি ইচ্ছে করছিল হঠাৎ করে দিয়াবাড়ি যাওয়ার জন্য, কারণ অনেকটা বছর ধরেই কিন্তু ওইদিকে একদমই যাওয়া হয় না বললেই চলে। যদিও যাই কোনো না কোনো কাজে বা ব্যস্ততা, কিন্তু ওইভাবে উপভোগ করি না। দিয়াবাড়ি নামার পরপরই কিন্তু আমি এরকম ভুট্টা দেখলাম, আর শীতের দিনে কিন্তু আমার ভুট্টা খেতে খুবই ভালো লাগে। তা আমি ইব্রাহিমকে বললাম যে আমি ভুট্টা খাবার। ভুট্টাটা লিটারেলি অনেক মজা ছিল। ওনার কাছে আমি একটু ইউনিক দেখলাম, উনি কেন জানি টক ঝাল দেওয়ার পরে আবার একটু আমাকে কয়লায় পুড়ে দিচ্ছিল। আর ভুট্টা খেতে খেতে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, যেটা মানে আমার কাছে একদম সিনেমেটিক লাগলো। যেমন আমি নিচে ভুট্টা খাচ্ছি আর উপরে মেট্রো রেলের রাস্তা দিয়ে মেট্রো রেল যাচ্ছে। যদিও যখন প্রথম প্রথম যেতাম তখন তো এরকম একদমই ছিল না। যাই হোক, তারপরে একটু মোড় ঘুরতেই দেখলাম এরকম সেই ভাইরাল কেক। আমি তো এই পর্যন্ত কেক ভাইরাল হওয়ার পরে এখনও আমি এরকম হোমমেড কেকটা আমি একদমই খাই নাই। তো হঠাৎ করে যখন আমি এরকম দেখলাম, মনে হলো যে এখান থেকেই নিই। আর লিটারেলি কি বলবো, এই ভাইয়াটার চেহারা একদমই আমার একটা মানে পরিচিত একজনের মতন লাগছিল। তাই আমি বললাম যে আমি এই দোকান থেকেই খাই। আর কেকটা ট্রাস্ট মি এত টেস্টি ছিল। আপনারা যারা দিয়াবাড়িতে যাবেন বা যাওয়ার প্ল্যান করছেন, অবশ্যই কিন্তু ভাইয়ার এখান থেকে কেক খাবেন। আর কেকটা কিন্তু খুবই মজা ছিল। আমি অনেকে রিভিউ দেখেছি ভাইরাল কেক খেয়ে বলেছে যে অত মজা না, কিন্তু ভাইয়ার কেকটা খেয়ে মনে হয়েছে আমার আসলে কেকটা খুব মজা। আমি যদিও শুধু রসমালাই কেকটাই খেয়েছি, অন্য কেকটা ওইভাবে খেতে পারি নাই, কারণ কেকের পিসটা এত বড় ছিল, আমি সম্পূর্ণটা শেষ করতে পারিনি। একটা কেক খেয়ে আমার পেট ভরে যাচ্ছিল। তাই আমি ওদেরকে বললাম যে তোমরা একটু শেয়ার করে দেখো, কেকটা খেতে খুবই মজা। তো মাসুমও খেয়ে বললো ভালো, আবার ইব্রাহিম খেয়েও বললো ভালো। আসলে যে সময়টা চলে যায় ওই সময়টা কিন্তু কখনো আর ফিরে আসে না। যতই আমি দিয়াবাড়িতে যাই না কেন বা যতই মানে অতীতের কথা মনে করি না কেন, কিন্তু অতীতে যে সময়টা চলে গেছে ওই সময়টা কিন্তু কখনো আর আমাদের মাঝে ফিরে আসবে না। কিন্তু আপনি যদি আপনার অতীতটা ভুলে যান, কখনোই কিন্তু আপনার বর্তমানের জীবনের সুখটার মধ্যে আপনি স্বাচ্ছন্দ্য খুঁজে পাবেন না। কারণ কারো অতীত ভালো রকমের হয়, কারো অতীত খারাপ রকমের হয়, সবার যে একরকম হয় তা কিন্তু না। কিন্তু আপনি দেখেন, যদি আপনার অতীতটা খারাপ যায়, তাহলে আপনি যদি বর্তমানে ভালো থাকেন তাহলে আপনার স্বাচ্ছন্দ্যটা 1000 গুণ বেড়ে যাবে। আবার আপনার অতীতটা যদি আগে ভালো ছিল এখন খারাপ যাচ্ছে, তখনও কিন্তু আপনি দুইটার মধ্যে যখন কম্পেয়ার করবেন, তখন হয়তো আপনার মন আপনাকে সায় দিবে যে একটা সময় তো ছিল, অনেক কিছু করেছি, এখন হয়তো বা নাই, এখন নাই বা করলাম, কিন্তু জীবন তো আমাকে অনেক কিছু দিয়েছে। এর জন্য আমি আমার চিন্তা চেতনায়, আমার খুব ছোট্ট চিন্তায় আমি মনে করি যে আসলে আমাদের অতীত কখনো ভোলার মতন না। অতীতকে কখনোই ভুলবেন না, কারণ অতীতকে মনে রাখতে হবে। যেমন আমার দিকটাই দেখুন, আমি আমার বিয়ের পরপর অনেক কিছুই আমি চাইলেও করতে পারি নাই। এখন হয়তো আলহামদুলিল্লাহ অনেক কিছুই আমি করতে পারি। যদিও আমি এই কথাগুলো বারবার বলি, কারণ আমার বলতে ভালো লাগে, আর আমি আমার অতীতকে মনে করি। আর আমি মনে করি আমার এই অতীতকে মনে করাটাই হয়তো আমার বর্তমানের একটা জেদ। আমি অতীতকে মনে রাখি বলেই আমি অনেক কিছুই এখন অ্যাচিভ করতে পারি, কারণ আমি অনেক কিছু ভুলে যাইনি অতীত থেকে, যেটা আমার সাথে ঘটে গেছে বা হয়ে গেছে। এগুলো একান্তই আমার চিন্তা চেতনা। যাই হোক, এগুলো বাদ, অনেকক্ষণ প্যানর প্যানর করলাম। এখন আসি, এই যে দেখছেন কেকগুলো, আমি বললাম যে কেকটা অনেক ইয়াম্মি ছিল। আর ইব্রাহিমের কাছে এত ভালো লেগেছিল যে ওই ভাইয়ার কাছ থেকে ওর নাম্বার নিয়েছে।
আমাদের যেহেতু দিয়াবাড়িতে যাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে, তো তখন ইব্রাহিমের কিছু ফ্রেন্ডস ওইখানে আসতে চাইলো। তো আমরা প্রথমেই গিয়েছিলাম দিয়াবাড়ির সেন্ট্রালে, ওইখান থেকে পরে আমরা আবার বউবাজার চলে গিয়েছি। যেহেতু ওনাদের আসতে একটু লেট হচ্ছিল, তাই আমরা মনে করলাম আশপাশটা একটু ঘুরে দেখি, একটু ভালো লাগবে। অনেক দিন পরে যেহেতু আসা, 5-6 বছর আগে যখন গিয়েছি তখনের দিয়াবাড়িটা এরকম ছিল না, খোলামেলা ছিল, কয়েকটা মাত্র কাওয়া কিংয়ের মানে রাইডস ছিল, আর এই তো অল্প স্বল্প কিছু ফুচকার দোকান ছিল, কিন্তু এইরকম জাঁকজমক ছিল না। আমি তো প্রায় 5-6 বছর পরে গিয়ে একদম মানে হতথম্ব হয়ে গেলাম যে ও মা এত সুন্দর করে ফেলেছে। তাই তো মানুষ বলে যে আমরা দিয়াবাড়ি যাই, দিয়াবাড়ি যাই। দেন আমরা চলে এসেছিলাম দিয়াবাড়ির নতুন বউবাজার যেটা ওইখানে। আর এখানে আমি মাসুমকে বারবার বলছিলাম যে এখানে এসেছি তোর জন্য বউ তো নিয়েই যাব, ওই রকম করে দুষ্টামি করছিলাম আর কি। আর ওকে বারবার বলছিলাম বউবাজার যখন এসেছি তুই চিন্তা করিস না, তোর জন্য কিন্তু আমি বউ নিয়ে যাব। তো যাই হোক, জাস্ট ফান করছিলাম, এটা বউ বুঝছিল। হঠাৎ করে দেখি যে এত সুন্দর ডেকোরেশন করা, আমার কাছে খুব ভালো লাগলো। আমি মনে করলাম যে না, আমিও ছবি তুলি, কেন না। আমি আসলে এমন একজন পার্সন, আমি সব জায়গায় ঘুরতে ভালোবাসি। আমার জন্য কোনো দামি বা কম দামি কোনো কিছু নাই। আমার কথা হচ্ছে আমি ঘুরবো, এনজয় করব। হোক সেটা কম টাকার ঘোরাঘুরি, হোক সেটা বেশি টাকার দেশ বা বিদেশ, যাই হোক না কেন। আমি খুব এনজয় নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল আমার কাছে। কারণ যেহেতু আমি প্রথমেই বললাম যে আমি অতীতের কিছু কথা, কিছু স্মৃতি মনে করার জন্য আসলে ওই দিয়াবাড়িতে যাওয়া। দিয়াবাড়ির একটা গল্প বলি আপনাদের সাথে। একবার আমি, ইব্রাহিম, তখন জুবাইর ছোট ছিল, ফাতেমা আপু, আলমনি, আমরা গিয়েছিলাম দিয়াবাড়িতে। তো তখন আমরা যেতে যেতেই হয়তো একটু বিকাল করে ফেলেছিলাম, আস্তে আস্তে আমাদের রাত হয়ে গিয়েছিল। রাত বলতে যে 8টা 8:30 নাগাদ হয়ে গিয়েছিল। হঠাৎ করে কোথা থেকে মানে একদম ঝড় চলে এসেছিল। আমরা মানে কোন দিকে যাব, সাথে বাচ্চা ছিল, কি করব না করব মানে কোনো দিশা পাচ্ছিলাম না। আর আমি ওই কথাটা মনে করে হাসছিলাম যে আসলে কি একটা সিচুয়েশন তখন হয়ে গেছিলো। কোনো রকম আমরা একটা রিক্সা করে তখন আমরা বাসে এসেছিলাম। যে এই দোলনাগুলো দেখছেন, কেন জানি 300 ফিটে হোক বা অন্য যে কোনো জায়গায়, ছোটোবেলা থেকে আমি যদিও কোনো শিশু পার্কে যেতাম, এই দোলনাগুলোর প্রতি আমার কেন জানি একটা আবেগ কাজ করতো। আমি এই দোলনাগুলোতে মানে উঠতামই উঠতাম। আমার এখন পর্যন্ত আমার এত ভালো লাগে, আমি যেইখানে এই দোলনাগুলো দেখি সেইখানে আমি উঠবই। আর ইব্রাহিমকে বলছিলাম আমি এখানে উঠবো, আর ও আমাকে বলছে তুমি এখনও বাচ্চাদের রাইডসে কেন উঠবে। আমি বলি যে বাচ্চা আর বড় নেই ভাই, আমার কাছে ভালো লাগে, আমি এইখানে উঠবো। আমি এই দোলনাগুলোয় উঠে অনেক এনজয় করে, আমার অনেক ভালো লাগে। কেন জানি মনে হয় যে সেই ছোটোবেলায় ফিরে গিয়েছি, বাবা মার হাত ধরে শিশু পার্কে গিয়েছি, ওইখানে গিয়ে দোলনায় উঠছি, এরকম আমার অনেক কিছু ভালো লাগা কাজ করে। আমি অনেক কিছুই এখানে খুঁজে পাই। অনেকে আমাকে অনেক কথা বলে যে তুমি যেখানে যাও তোমাকে কেন এগুলোতে উঠতে, আমি বলি আমার ভালো লাগে। আর আরেকটা মজার কথা আমি শুনলাম, ইব্রাহিম আমাকে বলছিল যে এগুলো তো কিছু না, আমি যখন মালদ্বীপে গিয়ে প্যারাসেলিং করেছি আমার কাছে এত ভয় লেগেছিল, আমি খুব ভয় পাচ্ছিলাম। আমি বললাম যে কেন, আমার তো ভয় লাগে না। আর আমার খুব ইচ্ছে গাইস যে আমি কখনো নেপালে বা অন্য কোথাওতে যদি যাই, আমি ওই যে বাঞ্জি জাম্পগুলো যে আছে ওইগুলো আমি দিব। আমাকে তো আমার ভাই ইব্রাহিম বলে যে তোমার দেখবে কলিজা মুখ দিয়ে চলে আসবে, তুমি এত সাহস কিভাবে পাও, কিভাবে এগুলো বলো। আমি বলি না, আমি জাস্ট করব, আমার খুব ইচ্ছে। জানি না তখন ওইখানে গেলে ওইরকম সাহস জোগাতে পারবো নাকি, কিন্তু আমার খুব ইচ্ছে গায় যাতে আমি ওই বাঞ্জি জাম্পগুলো দিতে পারি। যদি কখনো আবার আমি দেশের বাইরে যাই আর ওই রকম কোনো রাইডস আমার সামনে পড়ে, তাহলে আমি ওই বাঞ্জি জাম্প দেব। তো যাই হোক, এদিকে ঘুরে আবার দেখলাম আরেকটা সুন্দর ডেকোরেশন করা ছবির জন্য করে দিয়েছে। আসলে এখন সবার মধ্যে ছবি তোলার বা ভিডিও করার মানে পোকাটা এত মাথায় উঠেছে যে সবাই এরকম মানে সেট আপ দেখলেই ছবি করতে মন চায়। আর আমি পিছনে ঘুরে দেখি আমার জনাব আমার জন্য এই ফুলগুলো কিনেছে। যদি ওই যে বললাম যে অতীতের কথা চিন্তা করি, দিয়াবাড়িতে গিয়েছি আর সে সেটা জানে। আর যখন আমাদের সেই নতুন নতুন বিয়ে হয়েছে, নতুন নতুন কি এখন পর্যন্ত আমরা কোথাও গেলে আমাদের সামনে ফুল বলে সে আমাকে অনেক ফুল গিফট করে, কিছু দেখাই কিছু দেখাই না। তো তখন আমরা যখন বের হতাম তখন এরকম ফুল কিনতাম। ওই যে বললাম না যে নতুন নতুন যখন বিয়ে হয়েছে তখন মন মানসিকতাটাই অন্যরকম ছিল। আর মানে সেকেন্ডের মধ্যে আমার মনটা আরও ভালো হয়ে গেল। অনেক সময় দেখবেন কি 1000 টাকার জিনিসেও কিন্তু বা 1000 টাকার গিফটেও কিন্তু আপনার ওরকম সুখ খুঁজে পাবেন না বা ভালো লাগা পাবেন না, যে ভালো লাগাটা আপনার 10 টাকার বেলুন বা 20 টাকার ফুলে আপনি খুঁজে পাবেন। দেন আমরা ওইখান থেকে রিক্সায় করে আবার চলে গিয়েছিলাম পুরান বউবাজার যেটাকে বলো ওইখানে। এখানে তো আমরা নতুন বউবাজার চলে এসেছি। তারপরে এই তো দেখুন ফুল দিয়ে দুষ্টামি আর কি। তো নতুন বউবাজার থেকে আমরা যখন পুরান বউবাজার চলে গেলাম তখন ঢুকতেই দেখি এই পোড়া রুটি
আর সেই মালাই চা, কিন্তু একদমই আমার পেটে জায়গা ছিল না। যদিও চেষ্টা করলে খেতে পারতাম, কিন্তু খেলাম না, কারণ আমাদের জন্য তো রাতে ডিনার অপেক্ষা করছে, আমরা অন্য কিছু দিয়ে ডিনার করব। তাই আজকের মতন শুধু ভিডিওই করলাম, মনে করলাম যে অন্য আরেক সময় এসে এখান থেকে পোড়া রুটি আর মালাই চাটা ট্রাই করে যাব, কেমন হয় তা জানি না। শুধু যে এখানে পোড়া রুটি আর মালাই চা তা কিন্তু না, এখানে আমি দেখলাম অনেক চেঞ্জ হয়েছে। মানে মাঝখানে কিছু ভিডিওতে দেখছিলাম যে হাঁসের মাংস বা চাপড়ি এগুলোই বিক্রি করছিল, কিন্তু এখানে যে একদম ছোট্ট কক্সেস বাজারের মতন হয়ে যাবে বা কক্সেস বাজারের ফিল নেওয়া যাবে, এটা আমি বুঝতে উঠে একদমই পারছিলাম না। সব এখানে পাওয়া যাচ্ছিল, মানে যা আপনি খেতে চান আর কি। আপনি আপনার ফ্যামিলি নিয়ে যদি ওইখানে যান, বেশ ভরপুর রিজনেবল প্রাইসের মধ্যে খেয়ে আসতে পারবেন। আর যে চাপড়ি খেতে আমরা সেই 300 ফিট যেতাম, ওইখানে অনেক টাকা খরচও হতো, আবার হচ্ছে গিয়ে যে প্রাইসটাও একটু বেশি ছিল। কিন্তু আমি যা দেখলাম 300 ফিট থেকে লিটারেলি হাঁসের মাংসের দামটা, চাপড়ির দামটা কমই ছিল, এবং খাবারটাও কিন্তু বেশ টেস্টি ছিল। এবং এখানে অনেক রকমের সি ফুড ছিল, আপনি চাইলে বারবিকিউ করে বা ভেজে আপনি আপনার ফ্যামিলির সাথে বা আপনার হাজব্যান্ড ওয়াইফ মিলেও কিন্তু খেতে পারেন। যদিও আমরা এই খাবারটা অ্যাভয়েড করছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা অন্য কিছু দিয়ে ডিনার করব। যেহেতু আমরা প্ল্যান করেই এসেছি, সেহেতু আমাদের চিন্তাটা অন্যরকম ছিল। আর এই তো দেখুন আমাদের জন্য ওয়েট করছিল, আর সে খাবার দেখছিল যে কোনটা সে অর্ডার দেবো। আমাদের নানা নানি, আসলে ওনাকে আমি দুষ্টামি করে নানা নানি বলি, কিন্তু সে হচ্ছে ইব্রাহিমের ফ্রেন্ড সুমন ভাইয়া। তো আমরা এসে দেখি যে সে আমাদের জন্য খাবার ডিসাইড করছিল, যে টেস্ট করে দেখছিল যে কোন খাবারটা মানে টেস্ট ভালো। তখন আমি দুষ্টামি করে বললাম যে আপনি এগুলোই আসলে করেন, সব দোকান থেকে একটা একটা করে ট্রাই করে আসলে আপনি বাসায় চলে যাবেন, তাই তো? সে বললো না ভাবি, আমি আসলে আপনাদের জন্যই দেখছিলাম। তখন সে আবার আমাকে ট্রাই করতে বললো। তো খেয়ে বললাম যে হ্যাঁ ভালো, কিন্তু এই দোকানের খাবারের ঝালটা একটু কম ছিল, আর আমরা স্পাইসি খুঁজছিলাম। কিন্তু এই দোকানের এই কাঁকড়াটা এত ইয়াম্মি ছিল, কি বলবো, আমার লাইফে আমি এত ইয়াম্মি কাঁকড়া কিন্তু কোথাও খাইনি। আর এই দোকান থেকে আমরা শুধু কাঁকড়াটাই অর্ডার করেছিলাম, আর অন্য পাশের দোকান থেকে আমরা চাপড়ি, হাঁসের গোস্ত এগুলো অর্ডার করছিলাম। ইব্রাহিম তো হাঁসের গোস্ত ওইরকমভাবে খায় না, সে একদম পছন্দ করে না বললেই চলে। আর মানে আমরা খেয়েছিলাম এই যে আপুর দোকানটা থেকে হাঁসের গোস্ত নিয়েছিলাম, অনেক টেস্টি ছিল, আপুটাও অনেক সুইট ছিল, তার কথাবার্তা অনেক ভালো ছিল, আর ওনার খাবারটাও অনেক টেস্টি ছিল। আমরা এই দোকান থেকেই খিচুড়ি, বট, গরুর মাংস, হাঁসের ভুনা এগুলো অর্ডার করেছিলাম। আমি আসলে সব ধরনের খাবারই খাই, কিছু সংখ্যক খাবার বাদ দিয়ে। কিন্তু আমার হাজব্যান্ড একদমই অপোজিট সাইড, সে একদমই সব খাবার খায় না, তার যেটা দেখে ভালো লাগবে সেটা খাবে, আর যেটা দেখে ভালো লাগবে না সেটা খাবে না। তাই তো আমরা সবাই মানে হুড়মুড়ি দিয়ে ওইখানে পড়েছিলাম যে কোনটা অর্ডার করলে ভালো হবে, কোনটা অর্ডার করলে খারাপ হবে, মানে এরকম করে আমরা দেখছিলাম আর কি। মানে এক কথায় বলা চলে যে আমরা সবাই মিলেই টেস্ট করছিলাম। টেস্ট করার পরে যখন আমাদের যেই খাবারগুলো ভালো লাগলো, সে খাবার অর্ডার করে আমরা এখানে চলে এসেছিলাম। আমরা তো আমাদের টেবিলে চলে এসেছি, কিন্তু তারা দুই ফ্রেন্ড এখনও ঘুরে ঘুরে খাবার দেখছিল, আর আমরা তো এখানে সেই জোরে সোরে গল্প জুড়ে বসেছিলাম। আর ভাইয়ার বাচ্চাটা আমাকে বলছিল আন্টি আপনি এটা পরে একটা ভিডিও নেন। আসলে ওরা সবাই খুব এক্সাইটেড ছিল আমার ইউটিউবের ভিডিও নিয়ে, অনেক অ্যাপ্রিসিয়েট করছিল, বলছিল যে ভাবি আপনি খুব ভালো ভিডিও করেন। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে বেশ ভালো লাগে, আরও বেশি বেশি ভিডিও আপলোড দিবেন। তখন শুনি খুব ভালো লাগলো আর কি। বাচ্চারাও বলছিল আন্টি আজকে আমি বাসায় গিয়ে আপনার সবগুলো ভিডিও যেগুলো বাকি আছে ওইগুলো দেখে ফেলবো পড়া শেষ করে। আসলে আমি যা দেখলাম, বড়দের চেয়ে আমার আশপাশের বাচ্চাগুলো আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, আমার ভিডিওগুলো অনেক দেখে। আমার বাড়িতে কিছু বাচ্চারা আছে যারা আমি ভিডিও মানে আপলোড দেওয়ার সাথে সাথে তারা আমার ভিডিও দেখবে। এটা তো আছে যে ইউটিউবে অনেক ভিডিও ছাড়ার বা ইউটিউবকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার, জানি না কতটুকু নিতে পারবো, সব কিছুই ভাগ্যের উপর ডিপেন্ড করে। যাই হোক, এদিকে আমাদের খাবারটা কিন্তু চলে এসেছিল। এই তো দেখুন কাঁকড়াগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, এবং কাঁকড়াটা খেতেও অনেক টেস্টি ছিল, যেটা আমি প্রথমেই বললাম। আমার তো এখন ভিডিও এডিটিং করতে গিয়ে দেখে এখন আবার খেতে ইচ্ছে করছে, যদিও এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। আমি আগে জানতাম না যে হাতের কাছে আমাদের বাড়ির পাশেই এত সুন্দর সুন্দর খাবার, এত মজার মজার খাবার এখানেই আছে, আমি কেন এত দূরে দূরে যাই। এখন তো আমি মানে ইচ্ছা আছে প্রায় সময়ই আমি ওইখানে যাব। আর সুমন ভাইয়ের ছেলে বায়জিৎ, সে পাগল হয়ে গেছিল যে তার এত কাঁকড়া পছন্দ যে সে কখন খাবে, মানে সে আমার ভিডিওর অপেক্ষা করছিল যে আমার ভিডিওটা শেষ হবে আর সে কাঁকড়া খাওয়া শুরু করবে। ওকে তো আমি বলছিলাম যে তুমি এত কাঁকড়া খেও না, তোমার পেটের মধ্যে কিন্তু কাঁকড়া নাড়া
নাড়াচাড়া করবেন। ও বললো, না আন্টি নাড়াচাড়া করবে না, প্লিজ আপনি আমাকে ভয় দেখাবেন না, আমার পেটে নাড়াচাড়া করবে না। মানে বাচ্চারা আর কি যেরকম ফ্রি হয় আর কি, ওরা তো অত কিছু বোঝে না বড়দের মতন, ওদের মন মানসিকতা অত কঠিন না। ওদের মন মানসিকতা, ওদের শরীরটা যেমন নরম, ওদের মন মানসিকতাও নরম। আর যখন দেখলো যে আমি ভিডিও করছি, এই দিকে আমার নানা দুষ্টুমি শুরু করে দিল। আর এই তো দেখুন বাচ্চাটার অবস্থা, মনে হচ্ছিল ওর সামনের দাঁত একটা নেই, কাঁকড়া বুঝি কামড় দিয়ে ওর সামনের দাঁত আরেকটা নিয়ে যাবে। সে কোনোভাবেই এই কাঁকড়াকে ছাড়ছিল না, সে মানে খেতে পারছিল না, তারপরে সে খাবে। শেষমেশ তার বাবা তাকে হেল্প করলো কাঁকড়া খাওয়ার জন্য। সবাই মাশাল্লাহ বলে দিবেন বাচ্চাটার জন্য। আর তার কাছে এত ভালো লেগেছিল যে সে খাওয়ার পরও বাসার জন্য আবার সে পার্সেল নিয়ে গিয়েছিল। সে আমাকে বলছিল, আন্টি আপনি কি আরও কাঁকড়া খাবেন? বললাম, না বাবা তুমি খাও। আর আমি যতটুকু দেখলাম ভাইয়া ভাবিদেরও মাশাল্লাহ বেশ কাঁকড়া অনেকটাই পছন্দ, তাই হয়তো বা তাদের বাচ্চারও পছন্দ। আমিও খেয়েছি, কিন্তু আমার কাছে হাঁসের গোস্তটা অনেক বেশি ভালো লেগেছে। আর আমি তো হাঁসের গোস্তের অনেক ফ্যান। আর যেটা কাঁকড়ার কথা বললাম, যে কাঁকড়া তো আমার লাইফে আমি এত মজার কাঁকড়া খাইনি। আপনার প্লিজ যদি দিয়াবাড়ি যান তাহলে পুরান বউবাজার গিয়ে কিন্তু এই আপুটাকে খুঁজে, যদিও আমার দোকানের নামটা আমার একদমই মনে নেই, ওরকমভাবে আমি মানে মনে করিও নাই। আপনারা কিন্তু অবশ্যই আপুটাকে খুঁজে খুঁজে আপুর হাতের এই কাঁকড়া ভুনাটা খাবেন, খুবই টেস্টি। এটা কিন্তু কাঁকড়া ফ্রাই না, কাঁকড়া ভুনা। আর এইদিকে আমরা খিচুড়িও অর্ডার করেছিলাম। যে আমি বলছিলাম যে খাবারটা খুব টেস্টি হয়েছে, তা কিন্তু না, ভাইয়ের কাছেও খুব ভালো লেগেছে। ভাইয়ের সব কিছু থেকে একটু একটু করে ট্রাই করে দেখছিল, আর আমাকে বলছিল, ভাবি এটা মজা, এটা আগে খান, ভাবি এটা মজা, ওইটা আগে খান। তারপরে দেখলাম যে সেও তার বাচ্চার মতন কাঁকড়ার পা নিয়ে পড়ে গেছে। আমি যদিও বেচারা একটু ভালো করে খেতে নিয়েছিল, আমার ভিডিওর জন্য সে ভালো করে কামড় দিতেও পারলো না। সে বলল যে আপনি কি আমাকে ভাইরাল করে দিবেন না? ভাবিও দেখলাম পাশ থেকে খুব মজা নিচ্ছে। এক কথায় বলা চলে দুই ফ্রেন্ডের দুই ফ্যামিলি মানে খুব ভালো করে আমরা বেশ এনজয় করেছিলাম মুহূর্তটা। এই মুহূর্তটা আরও বেশি সুন্দর হয়ে গেছিল অন্য একটা কারণ, সেটা হচ্ছে আমরা এরকম মজা করে খেতে খেতেই দেখলাম একটা ছেলে, তার নাম বাদল, সে এসে বলছে যে আপু আমি আপনাদেরকে একটু গান শোনাবো। আমি বললাম, তুমি গান গাইতে পারো? সে বললো, হ্যাঁ আপু আমি গান গাইতে পারি। তখন ওর গানটা শুনে একদমই আমার মনটা ভরে গেল। আর পাশে হচ্ছে ভাইয়া ভাবির সাথে দুষ্টামি করছিল, এগুলো দেখে তো আরও এনজয় নিচ্ছিলাম। বাচ্চাটাও সাথে সাথে মানে এরকম ওই ফ্যামিলি ফ্রি হলে হয় যা হয় আর কি, মানে বাবা মাকে এরকম ভালো মুহূর্তে দেখলে বা বাবা মার আনন্দটা দেখলে কিন্তু বাচ্চাদেরও ভালো লাগে। আমি খাচ্ছিলাম আর বাচ্চাটার গান শুনছিলাম। ওর নাম বাদল, ও দিয়াবাড়িতে নাকি এরকম ঘুরে ঘুরে সবাইকেই গান শোনায়। আপনারা যদি কেউ দিয়াবাড়ি যেয়ে থাকেন, আমার এই ভিডিও যারা দেখছেন যদি ওকে চিনে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে আমাকে জানাবেন। আর ওর গানগুলো কিন্তু খালি গলায় গানগুলো আমি আমার ইউটিউবে আপলোড দিয়ে দিয়েছি, যারা শুনতে চান ওইখান থেকে ওর খালি গলার গানটা শুনে নেবেন। বেশ ভালো ছিল ওর গলাটা, মাশাল্লাহ, এক কথায় মাশাল্লাহ বললে চলে। ওর মধ্যে অনেক প্রতিভা ছিল। ও বললো যে আমি সারাদিনই গান গেয়ে যা ইনকাম করি সেটা রাতেরবেলা নিয়ে আমি আমার মাকে দিই। বললাম যে তুমি পড়াশোনা করো না? বললো যে না, আসলে ওই রকমভাবে গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমি চাইলেই পড়াশোনা করতে পারি না, আমাকে এইভাবে আমার সংসার চালাতে হয়, আমার মা অসুস্থ। তো যাই হোক, আমি বাচ্চাটার গান শুনলাম, বেশ ভালো ছিল। এই গানের তালে তালে যেন আমাদের সুন্দর মুহূর্তগুলো আরও সুন্দর হয়ে গিয়েছিল, এটা যেন আরও জাঁকজমক হয়ে গিয়েছিল এই মুহূর্তটা। একটু চিন্তা করেন, উপরে অর্ধেক ওঠা চাঁদ আর নিচে আমরা এরকম সবাই মিলে মজা করে খাচ্ছি, আর সাইডে এই বাচ্চাটা গান গাইছে। মাশাল্লাহ, কত সুন্দর সময়, তাই না? আসলে যেটাই আমি ভিডিওর প্রথমে বললাম যে টাকা পয়সা আসবে যাবে, কিন্তু সময় কিন্তু থেমে থাকবে না। যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা কিন্তু কখনো আর ফিরে আসবে না। অনেক সময় অনেক অপূর্ণতা থাকে, অনেক অপ্রাপ্তি থাকে, কিন্তু বিশ্বাস করেন আল্লাহ আপনাকে যখন যেটা দিবে সেটা নিয়ে আপনি যদি সন্তুষ্ট থাকেন, তাহলে জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এই যে এই বাদলের কথাটাই চিন্তা করে দেখেন, ও সারাদিন ওর ফ্যামিলির জন্য ও গান গায়, সারাদিন যে যা খুশি হয়ে ওর গান শুনে ভালো লেগে ওকে যা দেয় সেটা ও নাকি ওর মাকে নিয়ে দেয়, ওর মা ওটা দিয়ে বাজার করে, ওর বাবা নাকি অসুস্থ। তাহলে আল্লাহ ওকে রেখেছি, ওর রিজিকের ব্যবস্থা হয়তো বা কোনো না কোনোভাবে আল্লাহ এইভাবে করে দিয়েছে, আপনাকেও আল্লাহ কোনো না কোনোভাবে রেখেছে। আসলে আল্লাহ
উত্তম না শুধু সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহ আমাদের জন্য যা করেন তা অবশ্যই আমাদের জন্য মঙ্গলের জন্য করেন। আমরা সেটা অনেক ক্ষেত্রে বুঝি, অনেক ক্ষেত্রে বুঝি না। ওই যে কথাই আছে না যে যদি অন্ধকার না থাকে আপনি কিন্তু আলোর মূল্যায়নটা বুঝবেন না। আপনার জীবনে যদি দুঃখ না থাকে তাহলে আপনি সুখের মুহূর্তটা বুঝবেন না। ওইরকমই এদিকে ওর গান গাওয়া শেষ, আমরা খাওয়া দাওয়া শেষ করে আর অল্প কিছু সময় বসে গল্পগুজব করে ও যখন চলে আসবো তখন বাচ্চাগুলো বললো যে আন্টি প্লিজ আর একটু দাঁড়ান, আমরা একটু রাইডসে উঠবো। আর এদিকে তো আমার ফুলের সাথে চাঁদটা দেখতে আমার খুব ভালো লাগছিল, তাই তো আমি এরকমভাবে একটু সিনেমেটিক ভিডিও নিলাম। আমার যখন যেভাবে ইচ্ছে করে আমি সেইভাবেই জাস্ট ভিডিও নিই, কারণ আমার ভালো লাগে। আমি সবসময় আমার ভালো লাগাটাকেই প্রাধান্য দিই, কারণ আমি তত প্রফেশনাল না। তাই আমার যেভাবে ভালো লাগে যে এভাবে ভিডিও বানালে হয়তো বা আমার ভিউয়ারদের ভালো লাগবে, জাস্ট ওইভাবে আমি ভিডিও বানাই। তারপর এই তো দেখুন বাচ্চাগুলো কি সুন্দর খেলায় মেতে গিয়েছে, একদমই আসতে চাইছিল না। আর ফাঁকে দিয়ে আমরা দুজন কিন্তু এই রাইডসটাতে উঠেছিলাম, আমি আর ভাবি। দেন আমরা বাসায় চলে এসেছিলাম। তো আজকের আমার এই লম্বা ভিডিওটা এই পর্যন্তই, যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।